বলতে পারেন। আচ্ছা, প্রথমে হচ্ছে মুস্তাফিজুর রহমান ভাইয়ের ৩ নাম্বার যে সংজ্ঞা ছিল এখানে একটু মিস্টেক গেছে। এখানে হচ্ছে টার্মিনালের মাধ্যমে এই কথাটা আরকি লিখতে হবে। তো এখানে 0.5 মার্ক কাটা হইছে আরকি। আর বাকি সবগুলাই আচ্ছা, আর এইটা হয় নাই। এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ ভ্যালু আউটপুট নেওয়ার জন্য হচ্ছে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। কোশ্চেন ছিল পার্সেন্টেজ ডি দিয়ে কি বোঝানো হয়, ঠিক আছে? র্যাম আর রম এর পার্থক্য, এটা ফুল হইছে। আর এইটা 0.5 কাটা হয়েছে কারণ আপনার দেখেন আপনি 2 মার্কের জন্য 4টা পার্থক্য লিখছেন, কিন্তু পরবর্তীতে যে আপনি হচ্ছে মোট 2টা লিখছেন। আর একটা লিখতে হবে ভাই, মিনিমাম 3টা লিখতে হবে 2 মার্কের কোশ্চেনে, মিনিমাম 3টা লিখবেন। আচ্ছা, ভেরিয়েবল লেখার 4টা নিয়ম, এটা আমি দেখলাম যে হুবহু সম্ভবত বই থেকে কপি মারছে একজন। আহ, হয়তো মুখস্থ করছে অথবা কপি করছে কিছু একটা, কারণ বইয়ের যে উত্তর সেটা 2টা পয়েন্ট জাস্ট দেওয়া ছিল। আর আমি কোশ্চিন করছি হচ্ছে গিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করার 4টা নিয়ম, তো 4টা নিয়ম ভাই লিখছে, 4টাই হয়েছে। সুইচ স্টেটমেন্টের এইটা আপনি লেখেন নাই। তারপরে এইটার ফুল মার্ক কি পাইছেন? হলো 4টার হচ্ছে গিয়ে প্রোগ্রাম যেটা। আর এই কোশ্চেনটা আমি দেখলাম কেউ প্রপার ওয়েতে লিখতে পারেন নাই, বই মনে হয় কেউ ফলো করেন নাই। এটা 2টা পার্টে আর কি হচ্ছে গিয়ে উত্তর দেওয়া আছে, হ্যাঁ? তো বই থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা একটু দেখে নেবেন। হইছে, কিন্তু এই যে ইনপুট ডিভাইস গুলা কি কি, আউটপুট ডিভাইস গুলা কি কি, কন্ট্রোল ইউনিট বা এইগুলা হচ্ছে গিয়ে ওই কোশ্চেনে আর কি ডিটেলস আকারে দেওয়া আছে। তো ভাইয়ের টোটাল নাম্বার যোগ করে হচ্ছে গিয়ে 17 পাইছেন আপনি, ঠিক আছে? আর মেহেদী হাসান ভাই সবচেয়ে বেশি 20 নাম্বার পাইছেন। রানী খাতুন হচ্ছে যিনি 8 পাইছেন, আর শেফালি হচ্ছে গিয়ে 11 পাইছেন। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, আমাকে ইমেল কিভাবে করছেন আপনারা, আপনাদের একটু দেখাই। এর ভিতর আহ, এই যে ইনি শেফালি আরিফ মাহমুদ, এনা হচ্ছে প্রত্যেকটা ফটোর জন্য এক একটা করে আমাকে ইমেল করছে, হ্যাঁ? তারপরে এই যে রানী খাতুন, উনিও একটা একটা করে পাঠাইছে প্রথমে, পরে আবার যে হচ্ছে কি 3টা একসাথে। এই শেফালিও একই কাজ করছে। তো আপনারা ইমেইল দিবেন একটু ভালো করে, আসলে ইমেলটা দেওয়াও একটু শেখা উচিত। আচ্ছা, মেহেদী হাসান ভাই 2টা ইসেতে পাঠাইছে, উনি এইভাবে পাঠাইছে। তো এখানে এই যে মেহেদী হাসান ভাইয়ের কথাই বলতেছিলাম, যে বইতে যেরকম আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার হচ্ছে কে 4টা নিয়ম চাইছি, উনি 2টা, বইতে 2টা আছে, উনি 2টা লিখেই শেষ। আর কোন জায়গায় সমস্যা ছিল জানো? আচ্ছা, 1 নাম্বারের কোশ্চেনে এতখানি লেখার তো দরকার নাই। লজিক্যাল অপারেটর কি কি সেটা জাস্ট এইটুক 3টা লিখলে হলো। কাকে বলে ওইটা 1 নাম্বার কোশ্চেনে এত লিখে কি করবেন? So, সুইচ স্টেটমেন্ট সম্ভবত কারোরই ঠিক হয় নাই। সেটা হচ্ছে গিয়ে আপনার যে ভুলটা, সেটা হচ্ছে গিয়ে কেস 1 দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে আবার হচ্ছে ব্রেকের পরে আর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অর্থাৎ ব্র্যাকেটে ভুল গেছে। ভিতরে ব্র্যাকেট আপনি ঠিক করে লিখতে পারেন নাই, এই জন্য 1 মার্ক দিছে এখানে। আচ্ছা, আর একটা মার্ক কাটা হয়েছে, সেটা প্রথম লিখিত সময় তো ওই সেকেন্ড ব্র্যাকেট না, এজন্য লিখি নাই। কোথায় দেখছেন? আপনি বই থেকে পড়েননি? হ্যাঁ, আপনি যখন ওই যে গ্রেড নির্ণয় যখন প্রোগ্রাম, তখন তো স্টেটমেন্ট আর হচ্ছে ওই ব্রেকের আসলে এইগুলাই হচ্ছে আলাদা আলাদা করে গঠন সেকেন্ড ব্র্যাকেট। গঠনটা একরকম, যে ওয়েতে লেখছে ওই রকম লেখাই উচিত আর কি, বই ফলো করবেন, হ্যাঁ?
আচ্ছা, আপনি দেখেন এই বৃত্তের হচ্ছে ফ্লো চার্ট আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম লিখতে বলছিলাম। আপনার ফ্লো চার্টে যা লিখছেন আপনার প্রোগ্রামের সাথে তার একটু ডিফারেন্স আছে। দেখেন আপনি এখানে পায়ের মান ডিক্লেয়ার করে নিছেন। হ্যাঁ? দেখেন সরাসরি হচ্ছে পায়ের মান এইখান থেকে আসছে পায়ের মান। কিন্তু আপনি যে ফ্লো চার্ট আঁকাইছেন ওর মধ্যে এই যে দেখেন আপনার পায়ের মান এখানে ডিক্লেয়ার করার জন্য আরেকটা লাইন লিখতে হবে। এই যে 3.14 এটা আপনি তো এখানে যেরকম লিখছেন এটা ঠিক আছে। কিন্তু এই অনুযায়ী যদি প্রোগ্রামটা করেন তাহলে পারে আপনার প্রোগ্রামটা এই অনুপাতে হয় নাই। প্রোগ্রাম রান হবে, প্রোগ্রাম সব ঠিক আছে। কিন্তু ২ টা ওয়ে মানে ২ রকম হয়ে গেছে আরকি। সেজন্য ১ মার্ক আরকি কাটা হইছে। তো এই হচ্ছে গিয়ে আপনার খাতা। আর কেউ কি আর কারোরটা দেখাবো নাকি? এমনিতেই এটা দেখেন। ইনার হাতের লেখা পড়তে যে আমার খুবই কষ্ট হইছে। আ যাই হোক। উনি জাস্ট এই ৩ পেজই পাঠাইছে। ৩ পেজে আরকি ফুল মার্কই পাইছে। কোন আর একটা হচ্ছে গিয়ে শেফালি। পার্থক্যটা একটু সফট টেনে লিখতে হবে। আচ্ছা, তারপরে এইখানে ফর এর যে এখানে হচ্ছে সেমিকোলন হবে। তো ওনার এখানে মিসিং গেছে। আর বায়োসের ওইটা হচ্ছে ইংরেজিতে লিখবেন না, এরকম বাংলাতে লেখার দরকার নেই। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর এই কোশ্চেনের অ্যান্সার এই কোশ্চেনে আমি সম্ভবত দিই নাই, কিন্তু উনি এটা লিখে রাখছে কিভাবে আল্লাহ জানে। অন্য অ্যান্সার আর কি। এখানেও ভুল গেছে, ওনার ব্র্যাকেটে সমস্যা। এখানে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। আর এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে আহ, মানে আপনারা এই লাইন একটার নিচে একটা, যেমন হচ্ছে গাণিতিক যুক্তি এক লাইন লিখলেন, তার নিচের লাইন হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, একই পাশাপাশি না লিখে এটা যদি একটু করেন তাহলে দেখতেও সুন্দর লাগে, প্রশ্নটার অ্যান্সারও একটু মনে হয় যে বড় লেখছে। তো এইটার উত্তর সম্পূর্ণ হয়নি, অর্ধেক আর কি উনি লিখছেন, পুরোটা কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষার অবস্থা। আমি আর কারোর খাতা পাইনি। যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমাকে জানায়েন যে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু খাতা পাননি। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে গিয়ে আপনার ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ৬টা এটা তার সূচিপত্র। ৬টা অধ্যায় আছে। তো আমরা চেষ্টা করব ৩-৪টা ক্লাসের মধ্যে আর কি শেষ করে দেওয়ার। যেহেতু আপনাদের পরীক্ষা খুব বেশি বাকি নাই, সম্ভবত ৪-৫টা ক্লাস হয়তো লাগতে পারে। পরীক্ষাটা কি ২৯ তারিখেই হবে স্যার? আমাদের প্রতিষ্ঠান প্রধান যিনি উনি বলছে ২৯ তারিখে। এখন যদি ডেট চেঞ্জ না হয় তাহলে ২৯ তারিখে হবে এরকম ধরে রাখেন। আমি রিসেন্টলি ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি। মানে আজকে ফোন দিব ওনাকে। তো আপনাদের কোনো কোশ্চেন কি জানা আছে পরীক্ষা সম্পর্কে বা কোনো কিছু? যদি জানার থাকে বলতে পারেন, আমি ওনার কাছ থেকে শুনে নেক্সট ক্লাসে আপনাদের আমি প্রোভাইড করব। নাই তেমন আর কোনো। আচ্ছা, ঠিক আছে। শুধু পরীক্ষাটা কোন সময় হবে এবং প্রোগ্রামটা পাইলেই তো। মানে আপনার হচ্ছে গিয়ে ওই কি বলে সময়সূচি, পরীক্ষার রুটিন বলে যেটাকে, ওইটা দরকার, তাই তো? জি জি। আচ্ছা। আপনাদের মনে হয় প্রতিষ্ঠানে যাইতে বলছে কি যেন নেওয়ার জন্য। এই যে অ্যাডমিট কার্ড আর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা হচ্ছে প্রথম অধ্যায় শুরু করতেছি, সেটা আপনার নাম ডাটা স্ট্রাকচারের ধারণা। তো আমি এই অধ্যায়গুলোতে যেটা বোঝানোর জিনিস সেটা আর কি বেশি ফোকাস করব। আর যে অধ্যায়তে বোঝার অতটা বেশি কিছু নাই, আমি হচ্ছে গিয়ে
ওইটা বাদ দিয়ে যাব, যেহেতু আগে অনেক পড়া আছে, ওইগুলা পড়ে এগুলা আর কি যতটা কম করে আর কি প্রিপারেশনটা ভালো নেওয়া যায়, না পড়লেই না এরকম। আর যদি সব পড়তে পারেন সেটা তো ভালো। আমরা ডাটার সংজ্ঞা তো আগেই আমরা পড়ছি। ডাটা কাকে বলে কেউ কি বলতে পারবেন সহজ ভাষায়? ডাটা আর ইনফরমেশন, এই দুইটা সংজ্ঞা প্রথম ক্লাসের দিকে বলা হয়েছিল। কেউ মনে নাই কারোর? আচ্ছা, বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার ডাটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যা দেখে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বলছিলাম যে শনিবার, রবিবার, এরকম কিছু একটা কলামে বারের কি বার সেটা উল্লেখ আছে, আর একটা কলামে আছে হচ্ছে গিয়ে বৃষ্টি হবে কি হবে না, এরকম কিছু একটা আছে। বৃষ্টি হবে, একটা জায়গা আছে বৃষ্টি হবে না, বা হচ্ছে গিয়ে বৃষ্টি হতে পারে, এরকম কিছু আছে। আর একটা হচ্ছে মাসের নাম আছে। তো এইরকম ৩-৪টা টেবিল যদি দেওয়া থাকে, আর এত মানে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো যেখান থেকে আপনি দেখে সহজে বুঝতেছেন না যে এখানে এই মাস বা এই সংখ্যা বা এটা দিয়ে কি বোঝাচ্ছে, তো এইরকম যেইটা থাকবে সেটা হচ্ছে আপনার ডাটা। আর আমরা এই ডাটা ব্যবহার করে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি ইনফরমেশন। এ হচ্ছে গিয়ে বোঝার জন্যে। আর আপনারা হচ্ছে এখানে যে সংজ্ঞা দেওয়া আছে বা আগে যেটা পড়ছেন সেটা হচ্ছে মুখস্থ করবেন। ডাটার প্রকারভেদ সম্ভবত আগে আমরা দেখছিলাম, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবল, একটা হচ্ছে লজিক্যাল নিউমেরিক, আর হচ্ছে ক্যারেক্টার। এটা লজিক্যাল নিউমেরিক ক্যারেক্টার, আর নিউমেরিক থেকে ইন্টিজার আর ফ্লোট। এটা দেখার দরকার নাই, এমনি মানে মুখস্থ করার দরকার নেই, এমনি দেখে রাখলাম। এখানে কনস্ট্যান্ট কাকে বলে সেটা হচ্ছে দেওয়া আছে, মানে পায়ের মান যেটা 3.1416, বা এটা 22/7 আকারে প্রকাশ করে। এর মান হচ্ছে গিয়ে 2.71। এরকম হচ্ছে গিয়ে যে মানগুলা কখনো পরিবর্তন হয় না সেগুলোকে হচ্ছে আপনার কনস্ট্যান্ট বলে। এর সংজ্ঞা আপনারা পড়বেন। আচ্ছা, পূর্ণ সংখ্যার ধ্রুবক কোনগুলা? পূর্ণ সংখ্যার মান নিয়ে প্রোগ্রামে যে ধ্রুবক ব্যবহার করা হয় এবং যাতে নম্বরের সারি থাকে তাকে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা ধ্রুবক বলে। এটা দরকার নাই। দশমিক সংখ্যা ধ্রুবক দরকার নাই। ভেরিয়েবল ডাটা আমরা হচ্ছে প্রোগ্রামে আর কি ব্যবহার করছি, সেটা হচ্ছে যে ডাটার মান হচ্ছে পরিবর্তিত হয় তাকে ভেরিয়েবল ডাটা বা চলক ডাটা বলে। তো আমরা হচ্ছে গিয়ে কি করতাম, প্রোগ্রামে হচ্ছে গিয়ে ইন্টিজার এক্স লিখতাম, ইন্টিজার এক্স। তো এর ভিতরে আমরা ইউজার থেকে হচ্ছে গিয়ে ডাটা নিতাম, সেই মানগুলো এক এক ইউজার এক একটা দিতে পারতো, সেই মানে পরিবর্তনশীল। তো সেই জন্য আমরা বলতাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছে। আচ্ছা, নিউমেরিক্যাল ডাটা, যে ডাটার সংখ্যাগত বা গাণিতিক নির্দিষ্ট মান থাকে তাকে হচ্ছে নিউমেরিক বা সংখ্যাসূচক ডাটা বলে। এটা প্লাস মাইনাস সম্ভবত 0 থেকে 9 পর্যন্ত, যাই হোক একটু দেখে নেবেন। পূর্ণ সংখ্যা হচ্ছে কি আপনার ওই যে দশমিক যেগুলা থাকে না, অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে কিন্তু দশমিক হওয়া যাবে না, সেটা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। এই যে ইন্টিজার নাম্বারেরই। আর দশমিক সংখ্যা মানে যেখানে আপনার দশমিক সংখ্যা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট। আমরা এই যে আইএনটি প্রোগ্রামে আইএনটি ব্যবহার করছি, আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি ফ্লোট ব্যবহার করছি। ফ্লোট হচ্ছে কি এই যে দশমিক সংখ্যা যা আছে প্লাস মাইনাস সব। ক্যারেক্টার ডাটা হচ্ছে কি যেগুলো আমরা ওই যে ওয়ার্ড হিসেবে নিতাম সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা। ইংরেজি বর্ণ সমন্বয়ে গঠিত অঙ্কের দেখে নেবেন, এটা মুখস্থ খুব বেশি করার দরকার নাই, এমনি 2-3 বার চোখ বুলায় যা মনে থাকে থাকলো, না থাকলে নাই। এটা লজিক্যাল ডাটা তো ইয়েস অর নো ছাড়া, গ্রেটার দেন, আরো এই তো অনেকগুলো আছে। এটা আমরা আগেই আমরা কিন্তু দেখছিলাম, এটা কোন একটা চ্যাপ্টারে, প্রিভিয়াস চ্যাপ্টারে যখন রিভাইজ দিয়েছেন আমার মনে হয় যে এগুলো বাধার কথা।
আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। ফিল্ড, রেকর্ড আর হচ্ছে গিয়ে ফাইল। ফিল্ড কাকে বলে, রেকর্ড কাকে বলে, আর ফাইল কাকে বলে। তো ফিল্ডের সংজ্ঞা এখানে দেওয়া আছে যে ডাটা সংগঠনের কাজটি ঊর্ধ্বক্রমের ভিত্তিতে ফিল্ড, রেকর্ড, ফাইলের সমন্বয়ে সংগঠিত হয়, অর্থাৎ কয়েকটি ক্যারেক্টার নিয়ে এক একটি ফিল্ড বা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, তো আমরা সহজ ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এটা একটা টেবিল। এটা হচ্ছে ডেটাবেস। যদি কোনো সময় কোনো কোর্স করে থাকেন তাহলে দেখবেন যে ডাটাবেজের টেবিল, প্রচুর টেবিল নিয়ে প্রচুর কোশ্চেন আসে। তো সহজ বাংলা ভাষায় যদি একটা টেবিল থাকে, টেবিলের যতগুলা হচ্ছে গিয়ে আপনার কলাম আছে, ওই কলামগুলাকে আপনার ফিল্ড বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এই যেখানে বলতেছে যে স্টুডেন্ট নামক রিলেশনে 7টি ফিল্ড আছে। এটা মূলত স্টুডেন্টের একটা টেবিল। দেখেন, তো এই টেবিলে যতগুলো কলাম ততগুলো আর কি ফিল্ড। এই হচ্ছে সহজ বাংলা ভাষা। এখানে বইয়ের কিছু ভাষা আছে বা সংজ্ঞা, এটা মুখস্থ করেন। আর রেকর্ড হচ্ছে কি, রেকর্ড আপনারও আমরা তো ইসের ক্ষেত্রে, ফিল্ডের ক্ষেত্রে কলাম ধরছি, কলামকে ফিল্ড বলে। আর রেকর্ডের ক্ষেত্রে রো, অর্থাৎ 1, 2, 3। এই প্রথমটা বাদ যাবে। প্রথমটা আপনার টেবিলের কোনটা কি বুঝাইছে সেটার জন্য। কিন্তু পরবর্তীতে যে ডাটাগুলো থাকবে যে প্রত্যেকটা রোতে, এটা হচ্ছে কি এক একটা রেকর্ড। তো দেখেন এখানে দেখছে যে হচ্ছে গিয়ে এই যে 3টা এখানে সংজ্ঞা আছে। রোকে আবার টাপল বলা হয়। টাপল, কোন টেবিলে একটি রোকে একটি রেকর্ড বা টাপল বলা। সংজ্ঞা পড়বেন এটা। আমরা হচ্ছে গিয়ে একদম এক্সারসাইজ যেটা আছে ওইটা যে কোশ্চেন আসে হচ্ছে গিয়ে ফিল্ড, রেকর্ড, ফাইল এর মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট, এটা আর কি। আচ্ছা, ফাইল তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের ফোনে ফাইল ম্যানেজার নামে একটা আছে, কি বলে, ফোল্ডার। তো ওই ফোল্ডারে ঢুকলে আমাদের ফোনে যত ফাইল আছে আমরা ওই ফোল্ডার আকারে দেখতে পারি। তো এখানে ফাইলের এক্সটেনশন, যেমন একটা হচ্ছে ভিডিও ফাইল, সেটা হচ্ছে গিয়ে ওইটার মূল এক্সটেনশন হচ্ছে গিয়ে এমপিইজি। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে MP4, তারপরে হচ্ছে গিয়ে MKV, এরকম আরো ফরম্যাট আছে। তো এর ভিতরে একটা ফরম্যাট এইটা ডকুমেন্ট ফাইল যেটা, সেটা হচ্ছে ডক বলে। অর্থাৎ মাইক্রোসফট অফিসের যেটা আমরা ডকুমেন্ট ফাইলে কাজ করি ওইটার এক্সটেনশন হচ্ছে ডক। টেক্সট ফাইল আমরা যেটা করি টিএক্সটি ফাইল হয়, ইমেজের জেপিইজি অথবা জেপিইজি। আর জিআইএফ ফাইল যেগুলো দেখবেন যে ভিডিও, কিন্তু ভিডিও একটু একটা ফুলটা নড়তেছে, তো এই টাইপের ফাইলগুলা দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে জিআইএফ ফাইল। তো গ্রাফিক ইন্টারচেঞ্জ ফাইল, তারপরে বিএমপি, তারপরে ডাব্লিউপি, একটু ধারণা নেওয়ার জন্য আর কি করলাম। তারপরে দেখবেন যে কম্পিউটারের যে প্রোগ্রাম সেটা হচ্ছে গিয়ে .exe থাকে। তো এইটা হচ্ছে গিয়ে এক্সিকিউট, ইএক্সিতে হচ্ছে এক্সিকিউট আর কি বোঝায়। তো এইটুকু আমি ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য আছে এখানে ভালো করে নিচে আমি এক্সারসাইজে যাই এগুলো দেখাচ্ছি। এগুলো আপাতত অ্যালগরিদমের বৈশিষ্ট্য, এটা এক্সারসাইজ আছে, সেটা আমি এক্সারসাইজ থেকেই আর কি দেখাচ্ছি। আমরা দেখেন অলরেডি করা আমাদের শেষ, সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম। আমাকে কেউ কি বলতে পারবেন যে এটা কি আমরা করছি কি বা করি নাই, বা এটা কি পারবেন কেউ? জি ভাইয়া, করা হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের পড়া তো ম্যাক্সিমাম শেষ। প্রোগ্রামিং আর অ্যালগরিদমের ভিতরে খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, অ্যালগরিদম আমরা হচ্ছে কি আগে প্রোগ্রাম করার আগে করি, আর ওইটার সলভ হচ্ছে প্রোগ্রামিং। তো দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম এখানে লেখা আছে। এটা আমরা জানি যে স্টেপ 1, 2, 3, 4 দিয়ে লিখতে হয়। প্রথমে এ বি ইনপুট নেওয়া হবে, তারপর সামের মধ্যে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সাম ইকুয়াল টু এ প্লাস বি করছে, সাম প্রিন্ট করছে, অ্যালগরিদম সমাপ্ত হয়েছে, শেষ।
ফ্লোচার্ট আমরা এর উপর অলরেডি পরীক্ষা নিয়ে ফেলছি, দেখছেন তো। পড়াইছি, এক পরীক্ষা নিয়েছি বৃত্তের আমরা কি বলে ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট পরীক্ষায় কোশ্চেন ছিল, ওটাই করছেন। এই অধ্যায়ের মোটামুটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, সেটা হচ্ছে কি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য একটা অ্যালগরিদম লেখো, ফ্লোচার্ট লেখো। এই কোশ্চেনের অ্যান্সার কেউ বলতে পারবেন? করছি কি করি নাই, বা কোনো প্রবলেম বোঝানো লাগবে এটা? না ভাই, করা গেছে, করা যাবে। আচ্ছা, দেখেন আমরা অলরেডি এটা শেষ করে ফেলছি। আমরা করছিলাম তিনটি সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা বের করার জন্য হচ্ছে প্রোগ্রাম দেখছিলাম, অ্যালগরিদম দেখছিলাম, ফ্লোচার্টও দেখছিলাম। তো এখানে আবার এরা দিছে, অর্থাৎ একবার পড়লে আমাদের কমপ্লিট হবে। ফ্লোচার্টের এটা কি মনে আছে, এটা দিয়ে কি প্রকাশ করে, এটা দিয়ে কি প্রকাশ করে বলেন তো কেউ? আচ্ছা দুইটা বলেন, এইটা আর এইটা, এই দুইটা দিয়ে কি প্রকাশ করে মনে আছে? আর যেগুলো হচ্ছে ওই শুরু আর শেষ, সেগুলো হচ্ছে বৃত্তাকার ডিম্বাকৃতির ইসে থাকে। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে চতুর্ভুজ আকৃতির, ওগুলোর মধ্যে হচ্ছে মানে চতুর্ভুজ তো কাজ। ভাই সবগুলা সাইড বাহুদা আবদ্ধ সব কিন্তু চতুর্ভুজ। এটা এটা দিয়ে কি বোঝায়? ওইটার মধ্যে হচ্ছে আপনার ইনপুটের যে মানগুলা, মানে কাজগুলা করা হবে, সেটার মানগুলো প্রদর্শন করা হয়। আর এটা? বা ওইটা আউটপুট, ওইটা আর ওইটা হচ্ছে একই রকম। হ্যাঁ একই, আচ্ছা। আর মাঝখানে যে প্রসেসিং এর কাজটা থাকে, সেটা হচ্ছে ওই চতুর মানে চার কোণাটি এটা আয়তাকার যেটা এটা মাঝেরটা। না এটা এটা না, এটা জি। এই এটা জি জি। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে ডিসিশন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার আছে, বোঝানোর কিছু নাই, আপনারা পারবেন আশা করি। তো দেখেন আমি কোশ্চিন দাগাই দিছি, আপনাদের যে নোট প্রোভাইড করা হয়েছে এইটাই আর কি আছে, ফটোকপি করা হয়েছে যেটা, সেটা ডাটা কাকে বলে আমরা দেখলাম। ইনফরমেশন বলতে কি বোঝো এটা পড়তে হবে। ডাটা ইনফরমেশন আমরা দুটাই বলছি, বইয়ের মতো করে লিখবেন। ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝো এটা পড়তে হবে। আচ্ছা, এই এই কোশ্চিন গুলা একটু দেখবেন, খুবই সহজ। এই টাইপের কোশ্চিন যদি আসে, বসে না থেকে একবার করে দেখলে পরেও আমার মনে হয় পারবেন। দেখেন এখানে বলতেছে যে লেন্থ বের করো, কম্পিউটারে যদি আপনাদের কোশ্চিন আসে কম্পিউটারের লেন্থ বের করো, একটা যদি না পড়েন খুবই আনকমন কোশ্চেন। লেন্থ বের করার নিয়ম কি, এই যে যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো গোনা, 1 2 3 4 5 6 7 8, দেখেন 8 লেখছে। অর্থাৎ ঢাকা লিখতে কয়টা হচ্ছে গিয়ে ইংরাজি আপনার ওইটা কি বলে কনসোনেন্ট, লেটার। হ্যাঁ লেটার, ভাওয়েল বা কনসোনেন্ট যেটাই হোক লেটার, সেটা কয়টা লাগে সেটাই হচ্ছে ওটার লেন্থ। ঢাকা লিখতে 1 2 3 4 5, 5টা লেটার লাগে, তো 5 হচ্ছে লেন্থ। তো এইগুলা আমার মনে হয় যে আহ, একটু দেখে গেলে পারে মনে হয় পরীক্ষার প্রিপারেশন আরো বেশি ভালো হয়। একদম দাগানো জিনিস যেগুলো আছে সেগুলা থেকেও একটু এক দুইবার যেগুলো আছে, এই যে ছোট ছোট কোশ্চেন দেখেন, রেকর্ড বলতে কি বোঝায়, ফিল্ড, এগুলো তো আমরা দেখছি, একটু দেখে রাখলাম। আমার মনে হয় এটা ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট উপকারী। তারপর লিনিয়ার ডাটা স্ট্রাকচারের উদাহরণ একটু দেখে রাখলাম। অ্যালগরিদম কাকে বলে বা বলতে কি বোঝো এটা মুখস্থ। অ্যালগরিদমের প্রয়োজনীয়তা এটা একটু দেখবেন। অ্যাট্রিবিউট এন্টিটি এটা পড়তে হবে। এই যে দেখেন বলছিলাম যে হচ্ছে ফিল্ড, রেকর্ড, ফাইলের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট পড়বেন। আচ্ছা, অ্যালগরিদমের বৈশিষ্ট্য বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট। এই কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট পড়বেন। 4 মার্ক 2 মার্কের কোশ্চেন মিনিমাম আপনারা 4টা লিখবেন, সর্বোচ্চ 5টা, এর বেশি লিখবেন না, টাইম নষ্ট করে তো আর লাভ নেই। কোশ্চেনের মার্ক কত সেটার উপর নির্ভর করে, যদি এই কোশ্চেনের মার্কই 5 থাকে তখন তো আর
3-4টে লিখলে তো আপনার পাস পাবেন না। তখন যতগুলা দিতে পারেন 6-7টা। আচ্ছা, প্রথম অধ্যায় শেষ। আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। দ্বিতীয় অধ্যায়ও খুব বেশি নাই, একদম ছোট বলতে পারেন। ছোট একটা অধ্যায়। সেটা হচ্ছে গিয়ে, এটা দেখার দরকার নাই। গ্রিডি অ্যালগরিদম, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। গ্রিডি অর্থ হচ্ছে গিয়ে আপনার লোভী। তো কোনো একটি সমস্যার সর্বোত্তম সমাধান নির্ণয়ের জন্য গ্রিডি অ্যালগরিদম ডিজাইন করা হয়। এই অ্যালগরিদম সিদ্ধান্ত নেওয়া হয় প্রদত্ত সমাধান ডোমেইন থেকে। অ্যালগরিদম নিকটতম সর্বোত্তম সমাধান, এটা পড়বেন একটু। আচ্ছা, ডিভাইড অ্যান্ড কনকর্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দেওয়া আছে, এটা মিস করা যাবে না। সেটা আপনারা এই ছবিটা করবেন, আমি এমনি বুঝাই দিচ্ছি। ধাপ 3টা। এই কোশ্চেন আসলে পারে এই 3টা ধাপ লিখবেন। আর যদি সময় বেশি থাকে তাহলে পারে এই ছবিটা আঁকায় দেবেন। এই ছবি জাস্ট কিছুই না, এবিসিডি এ থেকে যে পর্যন্ত আছে আপনারা এই জায়গায় ডিভাইড, কনকর্ড আর মার্জ এরকম 3টা লিখবেন। তারপরে এবিসি এরকম ব্লক আকারে আর কি লিখবেন। তারপরে আবার এটা বড় হাতের এই একই সিরিয়াল লিখবেন, আর লাস্টে যায় আবার এবিসিডি লিখবেন। আচ্ছা, যাই হোক, প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে কি আপনার ডিভাইড বা ব্রেক। তো আমাদের অ্যালগরিদমের সংজ্ঞাতেই আমি বলছিলাম যে কোনো একটা প্রবলেমকে যখন ছোট ছোট অংশে ভাগ করে সেটা সলভ করা হয়, এটাই হচ্ছে কি আপনার অ্যালগরিদম বলে। তো ডিভাইড অ্যান্ড কনকর, এটা একটা টেকনিক অ্যালগরিদম। তো সেই ক্ষেত্রে দেখেন অ্যালগরিদমের যে সংজ্ঞাটা বললাম তার সাথে মিল হয় কিনা। দেখেন হচ্ছে কি, এই ধাপে সমস্যাকে ছোট ছোট সমস্যায় ভাগ করা হয়। ছোট ছোট সমস্যাগুলো অবশ্যই মূল সমস্যার অংশ হতে হবে। অর্থাৎ এইটা ধরেন একটা পুরোটা একটা সমস্যা ছিল। কি কি অ্যাড হলো? আচ্ছা, তো এই সমস্যাটাকে আমরা প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, ঠিক আছে? কিন্তু এইটারই অংশ হওয়া লাগবে। এ থেকে জে পর্যন্ত আমার এক্স থেকে ওয়াই জেড এই সব কিছু না। এখানে যে প্রবলেমটা থাকবে তারই আর কি সমাধান ছোট ছোট অংশে আর কি ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় হচ্ছে কনকর বা সমাধান। এই এই যে ধাপটা পাইলাম, মানে সমস্যা, এক একটা ছোট ছোট সমস্যা পাইছি। সমস্যার এক একটা সমাধান হচ্ছে আসবে হচ্ছে গিয়ে এই পার্টে, কনকোয়ারের পার্টে। অর্থাৎ এখানে বলছে দেখেন, এই ধাপে ছোট ছোট সমস্যাগুলো সমাধান বের করা হয়। এই স্তরের সমস্যাগুলো নিজের সমাধান, আহ, আহ, এই স্তরের সমস্যাগুলো নিজেদের সমাধান বলে মনে করা হয়। আচ্ছা, আর লাস্টের যে ধাপ, সেটা এই যে আমরা প্রবলেমটা সলভ করলাম এই কনকোয়ার ধাপে, এটা আবার লাস্টে যে মার্জ করতে হবে, অর্থাৎ একত্রিত করতে হবে। তো এই ধাপে ছোট ছোট সমস্যার সমাধান একত্রিত করা হয়। তারপর মূল সমস্যার একটি পূর্ণাঙ্গ হচ্ছে গিয়ে সমাধান পাওয়া যায় এখান থেকে। অর্থাৎ এই কোশ্চেনের মেন যে ব্যাপার, একদম ইজি, কনসেপ্টটা ইজি। সেটা একটা মেন বড় সমস্যা থাকবে, বড় সমস্যাকে ছোট ছোট সমস্যায় ভাগ করব। ছোট ছোট সমস্যাগুলোকে আবার ছোট ছোট প্রবলেম, মানে প্রবলেম সলভ করব। হ্যাঁ, এই সলভ যেগুলা ছোট ছোট মানে অংশে ভাগ করা ছিল, এই সলভগুলো আবার এই এক মার্জ করা হয়েছে, এখানে একত্রিত করা হয়েছে। এই হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকর্ডের কি বলে ধাপ, 3টা ধাপ, এটা মুখস্থ করতে হবে। ডাইনামিক প্রোগ্রামিং কাকে বলে এটা একটু দেখবেন, ছোট ছোট অংশে ইজি আছে। কাকে বলে শুধু এটা। আচ্ছা, এই অধ্যায়ের হচ্ছে গিয়ে কোশ্চেন আপনার এটা পড়বেন, টাইম কমপ্লেক্সিটি কাকে বলে এটা। এটা বিগ ও নোটেশন দিয়ে হচ্ছে এটা, ও বিগ ও বলে, শূন্য না, বিগ ও বলে এটা। এটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। অর্থাৎ একটি সম্পূর্ণ অ্যালগোরিদম নির্বাহ হওয়ার মোট সময়কালকে ওই অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি বলে। অর্থাৎ আপনি একটা অ্যালগোরিদম আর কি রান করাবেন, তো ওই অ্যালগোরিদমটা হচ্ছে কি পুরোটা এক্সিকিউট হতে যত সময় লাগবে
তাকে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বলে। এখন এর আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি বেস্ট আর ওর্স্ট, অর্থাৎ সর্বনিম্ন কত সময় লাগতে পারে আর সর্বোচ্চ কত সময় লাগে। যেটা সর্বোচ্চ লাগবে এটা হচ্ছে খারাপ কেস, মানে ওর্স্ট কেস আছে আর কি। নিচে দেখবেন এই কোশ্চেনটা পড়বেন, কুইক সর্ট অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটি লেখো, এটা মুখস্থ। দেখেন এই যে এটার কথা বলতেছিলাম, এটা হচ্ছে সব বেশি সময় লাগে, যেটা বেস্ট কেস হচ্ছে কি যেটা কম সময় লাগবে, আর এভারেজ হচ্ছে দুইটার গড়। তো এভারেজ কেস অত বেশি লাগে না, আমরা দেখি যে অন্যান্য অ্যালগরিদমে যখন টাইম কমপ্লেক্সিটি চাই তখন হচ্ছে বেস্ট কেস আর হচ্ছে ওর্স্ট কেস, এই দুইটা হচ্ছে গিয়ে লিখলেই হয়। তো যেহেতু এখানে আপনাদের মোট এখানে কুইক সর্টের একটার কথাই বলা আছে, তিনটাই লিখবেন, বেস্ট কেস, ওর্স্ট কেস আর হচ্ছে গিয়ে এভারেজ কেস। তো এই অধ্যায়ে আমরা দেখলাম তাহলে হচ্ছে কি একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আর তিনটা কোশ্চেন, একদম ইজি, খুব সহজেই শেষ করা যাবে। শেষ করে ফেললেন সবাই। এই হচ্ছে আজকের যতটুকু বললাম, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে বা কোনো কোশ্চেন? না ভাইয়া। আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? মানে পড়াশোনা করে কি পরীক্ষা দিছেন নাকি ইম্পর্টেন্ট যেগুলো, আমি কিন্তু কোশ্চেন করছিলাম আপনাদের, যেগুলা সালের কোশ্চেন ওই বা ইম্পর্টেন্ট ওইগুলা থেকে এক্সট্রা সম্ভবত করিনি। এক্সট্রা যেটা ছিল সেটা আপনার হচ্ছে গিয়ে বৃত্তের ওই প্রোগ্রামটা লেখা, মানে বইতে আর কি সরাসরি সম্ভবত ছিল না, থাকতেও পারে মনে হয়, আমি খেয়াল করিনি। তো ছিল না ভাইয়া। স্যার ওই কিছু কিছু প্রশ্ন মনে হয়েছে যে ওই আপনার ওই যে হ্যান্ড নোট দিয়েছেন ওইটার বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। কোশ্চিনটা কি আছে আপনাদের কাছে? আচ্ছা আমি বের করতেছি, হ্যাঁ। কোন কোশ্চিনটা একটু বাইরে থেকে পড়ছে আমাকে একটু বলেন তো। এই যে 2 নম্বরটা দেখেন তো, এই যে খ বিভাগে 2 নম্বরটা দেখেন তো। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য এটা এটা আপনার হচ্ছে গিয়ে আহ, যে আপনাদের যে নোট প্রোভাইড করা হয়েছে, হ্যাঁ, ওই নোটের ভিতরে নাই। নাই, হুম। আহ, থাকা তো উচিত। আমি যে পিডিএফ দিছিলাম ওইটার 115 নাম্বার পেজ, অর্থাৎ আপনি সরি, পিডিএফ তো আপনার পূর্ণাঙ্গ বই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার জানা হ্যাঁ, মতে এটা তো দেওয়ার কথা। কেউ মানে অন্য সবার কি সেম অবস্থা, এটা পান নাই? না না, আপনি যা দিচ্ছেন প্রশ্নের মধ্যে আশা করি সবকিছুই আছে, শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফলের যে প্রোগ্রামটা ওইটা নাই। ও আচ্ছা। ওটা কি হ্যান্ড নোটের ভিতরে আছে? না, ওইটা হলো আপনার যে সফট কপি দিছে ওইটার মধ্যে আমি দেখছিলাম। তো ভাই সবকিছু মিলাই পড়তে হয়। তো যাই হোক, ওইটা ব্যাপার না। আপনি হচ্ছে গিয়ে আপনাদের এখন আমি একটু করি, সেটা হচ্ছে প্রথম দুইটা যে সাবজেক্ট, কম্পিউটার ফান্ডামেন্টাল আর হচ্ছে সি প্রোগ্রামিং, আমি যে দুইটা আর কি হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষা নিলাম, এটার সফট কপি সবাই বের করবেন। সফট কপি বের করার পরে অনুশীলনী দেখবেন, অনুশীলনী বের করে যেগুলো সালের কোশ্চিন আছে ওইগুলো আবার সবাই একবার করে আবার পড়বেন, ঠিক আছে? বুঝতে তাহলে পারছি। তাহলে আর কোনোটা মিস যাবে না। আশা করি সবই কমপ্লিট হবে। অর্থাৎ সফট কপি যেটা দেওয়া হয়েছে সফট কপি বের করে সব না পড়ে এমনি ওই যে অনুশীলনী যেটা আছে, অর্থাৎ আমি আপনাদের আবার দেখাই, এই যে দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই যে এরকম অনুশীলনী 1 2 এরকম দেওয়া আছে। তো আপনারা এই এই অনুশীলন থেকে যেগুলা সালের কোশ্চিন, অর্থাৎ পাশে যে এরকম সাল দেওয়া আছে, এই কোশ্চিন গুলা যদি না পড়া থাকে ওগুলা আবার
কমপ্লিট করবেন। এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। এই যে এরকম যে কোশ্চেনগুলো, তো ভালো করে পড়াশোনা করেন। আপনাদের আবার হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা শেষ হলে বিজনেস ইংলিশ আর হচ্ছে গিয়ে এই ডাটা স্ট্রাকচার, এই দুইটা মিলে আরেকটা হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। তো ভাইয়া জি একটু কথা বলেন ছিল, বলেন। হচ্ছে বিজনেস ইংলিশের কি পিডিএফ দেওয়া যায় আমাদের? অলরেডি আমি প্রোভাইড করে দিছি তো গ্রুপে, একদম পুরো বই। পুরো বই? হ্যাঁ, মানে পুরো ওই এই বইতে উম যত পেজ ছিল বিজনেস ইংলিশে সব ৩টা পার্টে ভাগ করে দেখেন দিয়ে দিছি আমি। গ্রুপেই আছে। ওই যখন যেটা আমি গ্রুপে দিই তখনই ডাউনলোড করে রাখেন, হ্যাঁ? ভাইয়া আরেকটা একটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম। জি। আমার হচ্ছে এই আমরা আইসিটি তে তো ডিপ্লোমা করতেছি, এখন হচ্ছে সাবজেক্ট যদি আলাদা হয়, আমরা তো আইসিটি এটা নিয়ে হচ্ছে স্কুলের গুলা পাবো, এখন কলেজে সহ কি পাবো? আমি যতটুকু জানি কলেজে সম্ভবত পাবেন না। শুধু স্কুলে সহকারী শিক্ষক পদে যেটা আইসিটি ওইটা পাবেন। কারণ আ আগে পারতো। আগে হচ্ছে গিয়ে, আগে বলতে ধরেন ১৪-১৫ নাম্বার যেই গণবিজ্ঞপ্তি গেছে, হ্যাঁ? গণবিজ্ঞপ্তি বলতেছি আপনার ওই যে সার্কুলার। আ নি অর্থাৎ নিবন্ধন হচ্ছে গিয়ে ১৪-১৫ পর্যন্ত সম্ভবত আপনার এই ১ বছরের কোর্স যেগুলা ছিল এগুলা করে কলেজেও এপ্লাই করা যাইত। কিন্তু সিএসসির গ্র্যাজুয়েট সংখ্যা প্রচুর বের হইছে। তো এরা সম্ভবত কোনো একটা রিট করছিল বা কোনো কিছু একটা করছিল, পরে এই আ আ ইটা কলেজ পর্যায়ে অর্থাৎ ৯ম গ্রেডে যেটা ওইটা হচ্ছে ক্যানসেল করা হইছে। ওইটার জন্য আপনার ওই সাবজেক্টেই বিএসসি কমপ্লিট করা থাকতে হবে। আমি যতটুকু জানি। ভাইয়া ঠিক হচ্ছে আছে। একটা নিউজে দেখলাম হচ্ছে গণবিজ্ঞপ্তি নাকি দেওয়া হবে না। তো আ এটা তাহলে কেমন কি গণবিজ্ঞপ্তি হবে? এই যে ১৮তম যেইটা এইটা তো পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার খাতাও সম্ভবত দেখা শেষের দিকে। তো এর গণবিজ্ঞপ্তি না পাইলে এরা আবার রিট করবে না? এদের চাকরি হওয়া লাগবে না? তা গণ গণ গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি যেটা সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি একটা দিতে চাইছিল, ওইটা বাদ হইছে। অর্থাৎ ওই ১০ থেকে মনে হয় কত পর্যন্ত যেন হচ্ছে গিয়ে, অর্থাৎ যাদের বয়স ৩৫ পার হয়ে গেছে তারাও এই গণবিজ্ঞপ্তির আওতায় আরকি পড়তে যাচ্ছিল। কিন্তু ওই ১৮ আর ১৯ তম যারা নিবন্ধন দেবে ওরা হচ্ছে গিয়ে আরকি কোনো কিছু একটা মামলা বা কোনো কিছু করছিল বা আন্দোলন যাই বলেন, ওইটাতে এই রিসেন্ট নিউজ হচ্ছে গিয়ে ওইটা ক্যানসেল হইছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আগামী পরশু